গুড মর্নিং সকলকে জিএসপি শিক্ষায়তনে স্বাগত। আপকামিং ডব্লিউবি কেপি মিসেলিনিয়াস পরীক্ষাকে মাথায় রেখে আমরা জিকে সিরিজ শুরু করেছিলাম। আজকেও নতুন একটি সেট নিয়ে এসেছি। আজকের সেটে আমরা গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর দেখব। এই প্রশ্নগুলি বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় এসছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশের বেল আইকনটি অন করে দিও। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তোমরাও নিজেদের মতন করে উত্তর করে দেখো তোমাদের কতগুলি প্রশ্ন সঠিক হচ্ছে। কেমন? আজকের প্রথম প্রশ্ন, কোন লেখক সুনন্দ ছদ্মনামে লিখতেন? অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশান বি কালকেতু, অপশান সি সমরেশ বসু, অপশান ডি সুভাষ মুখোপাধ্যায়। এক দাগে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম কী ছিল? তাঁর আসল নাম ছিলেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। কী ছিল? তারকনাথ গঙ্গোপাধ্যায়। তার বিখ্যাত সৃষ্টি ছিল কিরিটি রায়, এই চরিত্রটি। কেমন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত সৃষ্টি ছিল কিরিটি রায় নামে একটি চরিত্র, আর তার আসল নাম হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায়। পরে প্রশ্ন, ভারী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মির নির্গমনকে কি বলে? অপশান এ তেজস্ক্রিয়তা, অপশান বি বিস্ফোরণ, অপশান সি আণবিকতা, অপশান ডি টিন্ডল এফেক্ট। দুই দাগে সঠিক উত্তরটি যাবে অপশান এ তেজস্ক্রিয়তা। এটি কে আবিষ্কার করে? এর আবিষ্কারক হলো হেনরি বেকরেল। তিনি 1896 সালে তিনি এটি আবিষ্কার করেন। পরের প্রশ্ন, 3 মার্স গ্যাসের মধ্যে থাকে কি? অপশান এ CO2, অপশান বি CH4, অপশান সি N2, অপশান ডি C2H6। তো 3 দাগে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি CH4। এই CH4 এর আসল নাম কি? মিথেন, যার সংকেত হলো CH4। এই মিথেন কোথায় উৎপন্ন হয়? সাধারণত জলাভূমি, পচা জৈব পদার্থ এবং বিভিন্ন রকমের কয়লা খনিতে এই গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসের কয়েকটি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমাদের দেখতে হবে। কি বলছে? এই মিথেন গ্যাসটি সাধারণত গন্ধহীন হয়ে থাকে। কেমন? আর কি বলছে? 2 নম্বর কি বলছে? বর্ণহীন হয়ে থাকে। আর কি বৈশিষ্ট্য আছে? এই মিথেন গ্যাসটি এটি একটি ধার্য গ্যাস। তাহলে কি পেলাম? মিথেন গ্যাস কোথায় উৎপন্ন হচ্ছে?
জলাভূমিতে বা জৈব পদার্থের মধ্যে এই গ্যাসটি উৎপন্ন হয়। এটি গন্ধহীন, বর্ণহীন এবং অত্যন্ত দাহ্য একটি গ্যাস, যার সংকেত হলো CH4। পরের প্রশ্ন 4, বাংলা উপন্যাস কালবেলা এর রচয়িতাকে? অপশান এ শ্যামল গঙ্গোপাধ্যায়, অপশান বি সমরেশ মজুমদার, অপশান সি সমরেশ বসু, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। 4 দাগে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সমরেশ মজুমদার। এই সমরেশ মজুমদার পশ্চিমবঙ্গে 70-এর দশকে যখন নকশাল আন্দোলন হচ্ছে, কি আন্দোলন হচ্ছে? নকশাল আন্দোলন যখন হচ্ছে, সেই সময় এই উপন্যাসটি রচনা করেন। তিনি 1984 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি। কেমন? পরের প্রশ্ন 5, 1938 সালে সর্বপ্রথম কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হন? অপশান এ চৌরা, অপশান বি কলকাতা, অপশান সি হরিপুরা, অপশান ডি ত্রিপুরী। তাহলে 1938 সালে সুভাষচন্দ্র বসু কোথায় সভাপতি হন? এর সঠিক উত্তরটি যাবে অপশান সি হরিপুরা। ঠিক এর পরের বছরই 1939 সালে ত্রিপুরী অধিবেশন হয়, যেখানে দ্বিতীয়বার সুভাষচন্দ্র বসুই সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তাহলে কী দাঁড়ালো? পরপর 2 বছর 1938 সালে হরিপুরাতে তিনি সভাপতি নির্বাচিত হন এবং 1939-এও ত্রিপুরী অধিবেশন হয়, সেখানেও সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন। পরের প্রশ্ন 6, সোনার কেল্লা চলচ্চিত্রটির পরিচালক কে? অপশান এ তপন সিনহা, অপশান বি সত্যজিৎ রায়, অপশান সি অপর্ণা সেন, অপশান ডি ঋতুপর্ণ ঘোষ। 6 থেকে সঠিক উত্তরটি যাবে অপশান বি সত্যজিৎ রায়। এই সিনেমাটি কত সালে মুক্তি পায়? 1974 সালে সিনেমাটি মুক্তি পাচ্ছে। কেমন? এই সোনার কেল্লা চলচ্চিত্র এই সিনেমাটিতে প্রধান মুখ্য ভূমিকায় কে ছিলেন? প্রধান চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি ফেলুদা এই চরিত্রটি তিনি প্লে করেছিলেন। কেমন? পরে প্রশ্ন রোধাঙ্কের ব্যবহারিক একক কি? অপশান এ ওম, অপশান বি ওম সেমি, অপশান সি ভোল্ট অ্যাম্পিয়ার, অপশান ডি একক বিন রাশি। 7 থেকে সঠিক উত্তরটি যাবে অপশান বি ওম সেমি। এই ওম সেমি হলো রোধাঙ্কের সিজিএস একক। তাহলে আমাদের এখানে জেনে রাখতে হবে সিজিএস হচ্ছে কি বলছে এখানে ওম সেমি। আর যদি আমাদেরকে এসআই একক জিজ্ঞাসা করে তাহলে কি হয়ে যাবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ওম মিটার।
তাহলে রোধাঙ্কের ব্যবহারিক একক হচ্ছে ওম সেমি, এটা সিজিএস পদ্ধতির একক। আর এসআই একক জিজ্ঞাসা করলে হবে ওম মিটার। পরে প্রশ্ন 8, সচিন তেন্ডুলকর কোন দলের বিপক্ষে 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি পাকিস্তান, অপশান ডি বাংলাদেশ। 8 দাগে সঠিক উত্তরটি যাবে অপশান ডি। এটা একটু আমাদের জানতে হবে। 2012 সালে এশিয়া কাপ হয়। 2012 সাল এশিয়া কাপের একটি ম্যাচ ছিল, যেটা অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের ঢাকাতে। কেমন? এই ম্যাচে সচিন তেন্ডুলকর 100তম তার আন্তর্জাতিক সেঞ্চুরি করেন। তাহলে কোন দলের বিপক্ষে করে? বাংলাদেশ। খেলাটি কোথায় হয়েছিল? বাংলাদেশের ঢাকাতে হয়েছিল। এটি কোন টুর্নামেন্ট ছিল? এটি ছিল এশিয়া কাপের। কত সাল? 2012। পরের প্রশ্ন 9, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ কোনটি? অপশান এ হাওড়া ব্রিজ, অপশান বি ভূতনি ব্রিজ, অপশান সি ফারাক্কা ব্রিজ, অপশান ডি জয়ী ব্রিজ। 9 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জয়ী ব্রিজ। এখানে আমাদেরকে একটু জানতে হবে এই জয়ী ব্রিজটা কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোচবিহার। কেমন? ব্রিজটি কোন নদীর উপরে? তিস্তা নদীর উপরে। দৈর্ঘ্য কত? 2.71 কিলোমিটার। পরের প্রশ্ন 10, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি? অপশান এ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান সি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 10 টাকের সঠিক উত্তরটি যাবে অপশান ডি। এখানে আমাদের তথ্য জানতে হবে যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটি কত সালে তৈরি হয়? প্রতিষ্ঠা হয় 1921 সালে। মূলত 3টি ব্যাংক নিয়ে। কটি ব্যাংক নিয়ে? 3টি ব্যাংক নিয়ে। ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, আর 3 নম্বর হলো ব্যাংক অফ মাদ্রাজ। এই 3টি ব্যাংক একত্রে তৈরি হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে। কত সালে? 1921 সালে। এরপরে ভারত সরকার 1955 সাল তখন ব্যাংকের জাতীয়করণ করে। তাহলে কত সালে জাতীয়করণ করে? 1955 সালে। এই সময় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নামকরণ হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কেমন? তাহলে কটি ব্যাংক নিয়ে হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক? 3টি ব্যাংক নিয়ে। ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাজ। এই 3টি ব্যাংক নিয়ে তৈরি হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আর এটি যখন জাতীয়করণ করছে ভারত সরকার, তখন সালটা হচ্ছে 1955। 1955 সালে এই ব্যাংকের নামকরণ হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন 11, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? অপশান এ দেবগিরি, অপশান বি তাঞ্জোর, অপশান সি পাটলিপুত্র, অপশান ডি
কনৌজ। একদাগে সঠিক উত্তরটি হবে অপশান এ, দেবগিরি। এখান থেকে আমরা কী তথ্য পেতে পাই? মোহাম্মদ বিন তুগলক 1327 খ্রিস্টাব্দে কেমন 1327 খ্রিস্টাব্দে তিনি তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন। কী কারণে? কারণ কী ছিল? এর প্রধান কারণ ছিল কেন্দ্রীয়ভাবে শাসন পরিচালনা করবে, মানে তিনি তার রাজধানী তার সাম্রাজ্যের কেন্দ্রে রাখতে চেয়েছিল, তার জন্য তিনি দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে আসেন। আর 2 নম্বর কারণ কী ছিল? 2 নম্বর কারণ ছিল মুঘলদের আক্রমণ ছিল। কেমন? আর কি জানতে পারি? আর একটা তথ্য এখানে আমাদেরকে জানতে হবে, তিনি কোন বংশের শাসক ছিলেন? মোহাম্মদ বিন তুগলক তিনি ছিলেন তুগলক বংশ। কেমন? আর সবথেকে গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদেরকে জানতে হবে, তাকে পাগলা রাজাও বলা হতো। কেমন? তাহলে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে স্থানান্তরিত করে কোথায় করে? দেবগিরিতে করে। তাকে পাগলা রাজা বলা হতো। তিনি কত সালে করে? 1327 খ্রিস্টাব্দে। তিনি কোন বংশের শাসক ছিলেন? তিনি তুগলক বংশের শাসক ছিলেন। পরের প্রশ্ন, ক্যান্সারের থেরাপিতে ব্যবহৃত আইসোটোপটির নাম। আইসোটোপটি হলো অপশান এ আয়োডিন 80, অপশান বি কোবাল্ট 60, অপশান সি কার্বন 14, অপশান ডি রেডিয়াম 223। 12 দাগে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। পরে প্রশ্ন 13, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? অপশান এ কে, অপশান বি Na, অপশান সি পি, অপশান ডি পিটি। 13 দাগে সঠিক উত্তরটি যাবে অপশান এ। তাহলে বাকি দুটো রয়েছে Na কার সংকেত? Na হলো সোডিয়াম। আরেকটি অপশান আছে পি কার সংকেত? ফসফরাস। পরে প্রশ্ন 14, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ হয়? অপশান এ 41তম, অপশান বি 37তম, অপশান সি 42তম, অপশান ডি 52তম। 14 থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 42তম। এই 42তম সংশোধনটি কত সালে হয়? 1976 সালে। 1976 সালে 42তম সংশোধনীতে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই শব্দ দুটিকে যোগ করা হয়, যেখানে বলা হয় যে আমাদের দেশটি থাকবে ধর্মনিরপেক্ষ। পরে প্রশ্ন 15, পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক কে? অপশান এ দ্বিতীয় পুলকেশী, অপশান বি প্রথম রাজরাজ, অপশান সি
তৃতীয় গোবিন্দ, অপশান ডি নরসিংহ বর্মন। প্রথম থেকে সঠিক উত্তরটি যাবে অপশান ডি নরসিংহ বর্মন। এখানে আমাদের কিছু তথ্য জানতে হবে। এই পল্লব বংশ এটি কোথাকার বংশ ছিল? মূলত দক্ষিণ ভারতের সাম্রাজ্য ছিল এটি। পল্লবরা ছিল দক্ষিণ ভারতের একটি সাম্রাজ্য, মূলত তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। এই দুটি রাজ্যে পল্লবদের সাম্রাজ্য ছিল। আর কি তথ্য জানতে হবে আমাদেরকে? এই পল্লব বংশের এদের রাজধানী কোথায় ছিল? এদের রাজধানীর নাম ছিল কাঞ্চিপুরম। তাহলে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? নরসিংহ বর্মন। এদের রাজধানীর নাম হচ্ছে কাঞ্চিপুরম। এটি কোথাকার সাম্রাজ্য ছিল? এটি ছিল দক্ষিণ ভারতের, মূলত তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের এই দুই রাজ্যে পল্লবরা তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। পরে প্রশ্ন 16, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? অপশান এ কলকাতা, অপশান বি চেন্নাই, অপশান সি নয়াদিল্লি, অপশান ডি মুম্বাই। 16 থেকে সঠিক উত্তরটি যাবে অপশান ডি মুম্বাই। পরে প্রশ্ন 17, চিত্তরঞ্জন লোকোমোটিভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশান এ পূর্ব বর্ধমান, অপশান বি বীরভূম, অপশান সি পশ্চিম বর্ধমান, অপশান ডি আসানসোল। 17 সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পশ্চিম বর্ধমান। এই চিত্তরঞ্জন লোকোমোটিভ মূলত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত। কেমন? পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এই দুই রাজ্যের সীমানায় এটি অবস্থিত। এটি কার নামে নামাঙ্কিত? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে এই চিত্তরঞ্জন লোকোমোটিভটি নামকরণ হয়েছিল। পরে প্রশ্ন 18, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে হয়েছিল? অপশান এ কলকাতা, অপশান বি বোম্বাই, অপশান সি দিল্লি, অপশান ডি মাদ্রাজ। 18 সঠিক উত্তরটি যাবে অপশান বি বোম্বে। এখানে আমাদের কিছু তথ্য জানতে হবে। 1885 সালে যখন কংগ্রেস তৈরি হচ্ছে তখন এর প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বাইতে ছিল। এই বোম্বাই শহরের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ তাহলে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে
যেটি বোম্বাইতে অবস্থিত, সেখানে প্রথম অধিবেশন হয়েছিল। এই প্রথম অধিবেশনে সভাপতি কে ছিল? প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কেমন? এই সভাটি 28 তারিখ থেকে 31শে ডিসেম্বর তাহলে 28 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই সভাটি হয়েছিল। তাহলে আমরা কি কি জানলাম? 1885 সালে কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয় সেটি কোন শহরে হয়েছিল? বোম্বাইতে হয়েছিল। এবং বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এটি হয়েছিল। এর সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবে থেকে কবে হয়েছিল? 28 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এটি হয়েছিল। আর এই কংগ্রেস, এই জাতীয় কংগ্রেসের এই যে পরে প্রশ্ন 19, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? অপশান এ বাষ্পায়ন, অপশান বি উদ্যবদন, অপশান সি স্ফুটন, অপশান ডি বাষ্পীভবন। উনিশের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উদ্যবদন। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আজকের শেষ প্রশ্ন করি, ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ক্রিকেট, অপশান বি গলফ, অপশান সি বাস্কেটবল, অপশান ডি লন টেনিস। 20 দাগে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গলফ। তাহলে এই ছিল আজকের 20 গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।